ঘূর্ণিঝড় রিমাল, মূল আঘাত হানবে রাতে, চোখ ফোটায় তাণ্ডবের আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে যায়নি অনেকে। আমরা এখন কি করব, পোলাপান নিয়ে কোনে বাঁচবো, আমরা সেই চিন্তায় আমরা এখন ওই করছি। সকাল থেকে আইছি পানিতে ডুবে, তুফান বানার দিন বাচ্চা কাচ্চা না খাইয়ে রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত সরকার, সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল, ক্ষয়ক্ষতি রোধে 19 জেলায় কাজ করবে যৌথ বাহিনী। সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত। একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ, আরও 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। প্রক্রিয়া শুরু করেছে দুদক। এখনো সন্ধান মেলেনি এমপি আনারের লাশের, তদন্তে কলকাতায় ঢাকার গোয়েন্দা। শাহিনকে ফেরত আনতে নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা। এবং আবাসন ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের মহাপ্রতারণা, ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প, জমি ফেরত চাইলে নেমে আসে নির্যাতন। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বারের সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট চলছে উপকূলীয় জেলায়। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দর থেকে কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। মূল আঘাত হানবে আজ রাতে। রিমালের প্রভাবে সাগরে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে তীরে। প্রাণহানি ঠেকাতে উপকূলীয় অনেক জেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। রোববার সন্ধ্যার আগ থেকেই সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। তীব্র বাতাসে গাছপালা উপড়ে যাওয়ার উপক্রম। সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ। চলে উপকূলবাসীদের নিরাপদ আশ্রয় নেয়ার শেষ চেষ্টা। সন্ধ্যার আগ থেকেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট শুরু হয় পটুয়াখালীতে। সমুদ্রে উঠতে থাকে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, বাড়ে বাতাসের তাণ্ডবও। এ সময় কলাপাড়ার চর থেকে পরিবারকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে একজনের মৃত্যু হয়। বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামগঞ্জ উপজেলার নদী তীরের অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী হয়েছেন অনেকে। সেই সঙ্গে কুমিরের প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজল পুরোপুরি তলিয়ে যায় পানিতে। 9 নম্বর মহাবিপদ সংকেতে থাকা কক্সবাজারে দিনভর হয় বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মহেশখালীর মাতারবাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি। বাতাসের গতিবেগও বেড়েছে কয়েক গুণ। প্রবল বাতাস বয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামানগর ও আশাশুনি উপকূলে। জোয়ারের পানি বেড়ে 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূল জুড়ে চলা 10 নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রিংবাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। পুরোপুরি ধসে গেছে বাঁধটি। 10 নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় বিকেলে সাগরের পানিতে তলিয়ে যায় 30টি গ্রাম। যে যার মতো ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাৎক্ষণিকভাবে গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। ভোলায় বাতাসের গতি বেড়েছে কয়েক গুণ, সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাতও। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চরম আতঙ্কে রয়েছে বরগুনার বিষখালী নদী পাড়ের মানুষ। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দিনভর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছোটেন তারা। জেলায় খুলে দেওয়া হয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। 10 নম্বর সংক্ষেপে কিছুক্ষণ আগে শুনছি, আর আমরা সাইক্লো সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি। সন্ধ্যা নাগাদ ঝালকাঠিতে বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 885টি আশ্রয় কেন্দ্র ও 62টি সাইক্লোন শেল্টার। 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হলেও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হয়নি অনেকে। পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর হয় বৃষ্টি, বয়ে যায় দমকা হাওয়া। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই ছোটেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। বরিশালে রোববার সকাল থেকেই বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় নৌ চলাচল। সচেতনতায় নৌ পুলিশের পক্ষে করা হয়েছে মাইকিং। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এরই মধ্যে স্থলভাগ অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ ব্রিফিংয়ে জানানো হয় ঘন্টায় 13 কিলোমিটার গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। যেহেতু ঘূর্ণিঝড়টি এখন অগ্রভাগ শুধু আঘাত করতেছে, যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশের
উপকূল অতিক্রম শুরু করবে, যেটা সন্ধ্যা 6টার থেকে পরবর্তী 3-4 ঘন্টা, এটা যখন শুরু করবে তখন বাতাসের মানে পূর্ণ গতিবেগটা আমরা কোথায় কি হয়েছে সেটা আমরা জানতে পারবো। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বরগুনার। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটে এসেছে আশ্রয় কেন্দ্রে। দর্শকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বরগুনায় ঘূর্ণিঝড়ের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আপনি কি অবস্থা দেখছেন সেখানে? আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরেছি এবং ঘুরে দেখেছি অনেক আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আসা শুরু করেছে। সারাদিন কিন্তু প্রচার করার পরও কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আসেনি এবং বেড়িবাঁধের বাইরে যে মানুষ ছিল তারা কিন্তু এখন অনেক মানুষ চলে এসেছে। এখানে আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করি কি ধরনের প্রস্তুতি আছে এবং কত মানুষ এখানে এসেছে। এই জায়গায় প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 200 জনের মতো হবে। এখন পর্যন্ত মানুষ আসতে আছে, হয়তো সামনে আরো বাড়বে। যেমনটা শুনছিলেন যে এই আশ্রয় কেন্দ্র প্রায় 200-রও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং বাইরে যে একটি আশ্রয়ন কেন্দ্র ছিল ওইখানে আশ্রয়ন কেন্দ্রের মানুষরা কিন্তু পানিতে তলিয়ে যায় এবং সে কারণে কিন্তু এই যে এটি সাইক্লোন শেল্টার কাম স্কুল সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা অবস্থান করছেন। এখানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখানে আলো নেই এবং কেউ খাবার পেয়েছে কেউ খাবার পেয়নি। তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করে জানিয়েছে যে এখানে আলো না থাকার ফলে একটা বিপদ থেকে এসে আর একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছেন। এখানে মশার সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা অনেক জায়গায় আশ্রয় কেন্দ্রে কথা বলেছি, তারা জানিয়েছে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আসা শুরু করেছে। বরগুনার প্রায় 3টি যে বড় নদী রয়েছে সেই 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হয়েছে এবং যে কারণে নদীর পাড়ের যে মানুষ রয়েছে তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বরগুনা সদরেই 50 থেকে 60 হাজার যারা নদীর পাড়ের বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু আনার জন্য যে কোনো উপায় কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা জানানো হয়েছে যে জলোচ্ছ্বাস হতে পারে, ঝড় হতে পারে, সে কারণে কিন্তু আতঙ্ক বিরাজ করছে উপকূল জুড়ে। সারাদিন কিন্তু সে আতঙ্ক না থাকলেও কিন্তু সন্ধ্যার পর কিন্তু আতঙ্ক বাড়ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বরগুনা, সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা। দর্শক, ঘূর্ণিঝড়ের আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব ভোলাতে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, দর্শকদের যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড়ের অবস্থা তো অবনতির দিকে যাচ্ছে। ভোলায় এর মধ্যে রিমালের তাণ্ডব কতটা দেখছেন? 30 থেকে 35টি গ্রাম ভেসে গিয়েছে আমরা যতদূর জানতে পারলাম। আপনি কি চিত্র দেখছেন সেখানে জানাবেন দর্শকদের। লাবণী, যে অবস্থা বিরাজ করছে, আমরা বিকেলের সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব এবং সেটি কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং বলা যায় যে এখন যে অবস্থা আবহাওয়ার এবং ব্যাপক বেগে কিন্তু ঘূর্ণি বাতাস কিন্তু উপকূল দিয়ে বয়ে যাচ্ছে এবং নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা জেনেছি নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আপনার প্রায় 30টির মতো কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তো পানি উন্নয়ন বোর্ড বলছিল যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেই কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং 59 সেন্টিমিটার যেটি ছিল এবং এটি এই মৌসুমের সর্বোচ্চ জোয়ার, যে কারণে এই সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং এগুলো কিন্তু বেড়িবাঁধের বাইরে। আমি রয়েছি ভোলা সদরের একটি আশ্রয় কেন্দ্রে, ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা দেখেছি বেশ কিছু মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছে এবং অন্যান্য যে আশ্রয় কেন্দ্র রয়েছে উপকূলের সেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন এসেছে এবং জেলা প্রশাসন থেকে যেমনটি বলা হয়েছে, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেছিলেন যে এ পর্যন্ত তারা কিন্তু 60,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে এনেছে এবং তারা আরও যে বাসিন্দা রয়েছে মূল ভূখণ্ডের বাইরে তাদেরকেও কিন্তু
আশ্রয় কেন্দ্রে আনার জন্য তাদের কিন্তু সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এবং যদি বলি আমরা দেখেছি গতকাল রাত থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু মাঠে রয়েছে এবং এখন পর্যন্ত মানুষজনকে সতর্ক করার কাজ কিন্তু তারা করছে। এবং সেখানে রেড ক্রিসেন্ট, চিলেকোঠা এবং সিপিপি সহ যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেগুলো কিন্তু এখনো কাজ করছে এবং উপকূল জুড়ে তারা এখনো মাইকিং করছে। এবং বলা যায় রাত যেহেতু বাড়ছে সে হিসেবে ঝড়ে যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে এবং একই সাথে যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত রয়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ 13 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার অদূরে রয়েছে এবং এটি ক্রমান্বয়ে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। তো মানুষজন এই ঝড়টি নিয়ে অনেকটা আতঙ্কিত, অনেকটা শঙ্কিত। তো আমার কাছে ঘূর্ণিঝড়ের যে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ভোলা, ইতোমধ্যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হয়েছে। 30 থেকে 35 গ্রাম ভেসে গেছে, সেখানকার সর্বশেষ তথ্য জানছিলাম আমরা। ঘূর্ণিঝড়ের কারণে 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আর মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি জানান, উপকূলে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, হতে পারে পাহাড় ধসও। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। জয় যাদবের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের ফলে জারি করা হয়েছে মহা বিপদ সংকেত। এর প্রভাব, সম্ভাব্য গতিপথ আর ক্ষয়ক্ষতি মোকাবেলায় রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাতের সময় এর গতিবেগ হবে 110 থেকে 130 কিলোমিটার। উপকূল প্লাবিত হবে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে। হবে ভারী বৃষ্টিপাত, সম্ভাবনা রয়েছে পাহাড় ধসেরও। এটা একদম সাতক্ষীরা থেকে একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। উপকূলীয় জেলাগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। একযোগে কাজ করবে যৌথ বাহিনী। আমাদের প্রায় 8 লক্ষের বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে। আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, দুর্যোগ মোকাবেলায় অতীত অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসারে কাজ করতে পারলে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা করাও সম্ভব হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা পুরো সংবাদ জুড়ে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। এবার আমরা চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, রিমালের অগ্রভাগ তো ইতোমধ্যে অতিক্রম করা শুরু করেছে। পিরোজপুরে কি এর তাণ্ডব শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে পিরোজপুর থেকে জানাবেন আমাদের। লাবণী, আমি বলে রাখি যে রিমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু ইতিমধ্যে পিরোজপুরে শুরু হয়েছে। পিরোজপুর উপকূলে মঠবাড়িয়া এবং ইন্দুরকানী সহ পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কিন্তু তাণ্ডব দেখা যাচ্ছে এবং পিরোজপুর শহরে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস ইতিমধ্যে শুরু হয়েছে এবং সকাল থেকে এবং বিকাল পর্যন্ত কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল।
প্রশাসন কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু 561টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে প্রস্তুত রেখেছে। তবে তুলনামূলক কিন্তু এই তাণ্ডব শুরু হওয়ার পরও কিন্তু তুলনামূলক অনেকটাই হচ্ছে যে জনগণ কম এখানে আশ্রয় নিয়েছে। আমি বলে রাখি যে সর্বশেষ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই 561টা সাইক্লোন শেল্টারে 16,400 জন মানে 7টা পর্যন্ত কিন্তু উপস্থিত হয়েছে। এর ধারণা করা হচ্ছে যে মানুষ সন্ধ্যার পর রাতের নাগাদ হচ্ছে যে সাইক্লোন সেন্টার করে নেওয়া হবে। তবে একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরে বেশ কিছু সাইক্লোন সেন্টারে কিন্তু বিদ্যুতের সমস্যা দেখা দেয়, কারণ বিকাল থেকে পিরোজপুরে কারেন্ট ছিল না এবং বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু এবং উপজেলা পর্যায়ে গ্রাম এলাকায় কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বাতাসের কারণে। তাই বিদ্যুৎ শূন্য অনেকটাই সাইক্লোন সেন্টারগুলো। আমি এখন অবস্থান করছি পিরোজপুর শহরের 5 নং পৌর এলাকার 5 নং ওয়ার্ডে কিন্তু আমি অবস্থান করছি এবং সেখানে কিন্তু পিরোজপুরের যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় যে সাইক্লোন সেন্টারে কিন্তু বেশ কিছু ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে তারা বলছে যে এখানে সংখ্যা কিন্তু অনেক কম, কেননা এখানে যত লোক থাকার কথা ততটাই লোক নাই, কেননা নদী পার্শ্ববর্তী এলাকায় অনেকটাই হচ্ছে যে অনেকের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে এবং অসুস্থ রোগী সহ নারীরা কিন্তু অনেকেই উপস্থিত হয়েছে। আমি এখন কথা বলবো এখানে উপস্থিত হওয়া একজনের সাথে যে আপনারা তো এই সাইক্লোন সেন্টারে উঠছেন, কি কারণে মূলত সমস্যা হচ্ছে? এই আমাকে ঘরের ভিতরে পানি উঠছে, ধান নাই, তারপরে এখানে কোনো শুকনো কোনো খাবার দেয় নাই, তারপরে আমরা রান্না করতে পারি নাই, ঘরের ভিতরে পানি উঠছে, প্রচুর পানি, এর জন্য আমরা এখানে আসছি। বিদ্যুতের কোনো সমস্যা আছে কিনা? বিদ্যুতের সমস্যা শুধু আসে আবার যায়, এই অবস্থা। কোনো সুবিধা আছে কিনা? কোনো সুবিধা নাই এ জায়গা, কেউ কোনো কিছু দেয়ও না, কেউ কিছু জিজ্ঞেসও করে না, ওই আসে চলে যায়, কেউ কিছু জিজ্ঞেসও করে না, এই অবস্থা আমাদের। আচ্ছা, লাবণী, তারা যেটা বলতেছিল যে প্রশাসন কিন্তু সার্বিক তত্ত্ব করছে, কিন্তু বেশ কিছু জায়গায় আবার এরা অনেকটাই পায়নি বলে তারা অভিযোগ করতেছে এবং বিশেষ করে এই সাইক্লোন সেন্টারটি যেটা উপস্থিত হয়েছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা মানে বিকল্প ব্যবস্থা না থাকার কারণে সৌর লাইন নেই এবং এখানে তাদেরকে আলোর জন্য কোনো মোমবাতি অথবা অন্য কিছুর ব্যবস্থা করেনি এখন এবং এখানে যারা অবস্থান করছে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে তারা একটা অভিযোগ করছে তাদেরকে রাত্রে খাবারের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। তবে আমরা আশা করি যে প্রশাসন ইতিমধ্যে খাবারের ব্যবস্থা একটা কিছু করবে। আরেকটি বিষয় বলে রাখি যে সুপার সাইক্লোনের মতোই যদি সাইক্লোন রিমাল যদি আঘাত এনে থাকে এবং যে পিরোজপুরের যে উপকূলীয় অঞ্চল সেখানে কিন্তু ইতিমধ্যে বাঁধ বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে এবং যেখানে বাঁধের নাই সেখানে কিন্তু হচ্ছে নিম্নাঞ্চল গুলো তলিয়ে গেছে পানিতে এবং বেশ কিছু ঘর কিন্তু পানির নিচে ডুবে গেছে এবং তারা স্থানীয় জনগণ বলছে তারা ওখান থেকে ইতিমধ্যে সরে কিন্তু আশ্রয় কেন্দ্রে চলেছে এবং প্রশাসন কিন্তু পিরোজপুরের মঠবাড়িয়া মাঝের চর থেকে এবং ইন্দুরগড় সাউথ ফেরি থেকে কিন্তু তারা নির্দিষ্ট আশ্রয় নিরাপদ স্থানে কিন্তু ইতিমধ্যে তারা জনগণকে সরিয়ে নিয়েছে বলেছেন জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মঞ্জুর রহমান। এবং পিরোজপুরের জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে বিকাল থেকেই পিরোজপুরের সহ বিভিন্ন সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু সে নিজে গিয়ে দুর্যোগপূর্ণ এলাকাগুলো দেখছেন এবং বেরিবাদের খোঁজখবর কিন্তু তারা নিচ্ছেন। মূলত তারা চেষ্টা করছেন যে দুর্যোগের যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা এইগুলো কাজ করে যাচ্ছে। লাবণী, মূলত এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে ঘূর্ণিঝড় রিমালের তথ্য। ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ব্যাপারে পিরোজপুর থেকে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় নৌ পুলিশ, জেলা পুলিশ সহ সব নিরাপত্তা কর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নিরাপত্তা বাহিনী সহ দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, রাত ৯টা নাগাদ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চালাতে পারে ধ্বংসযজ্ঞ। আর দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও 5,000 ফায়ার সার্ভিস কর্মী প্রস্তুত রাখা হয়েছে। 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা ওখানে কাজ করছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। বিজিবিরও ছোট ছোট বিজিবির কতগুলি বিওপি আছে আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি, সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছেন।
দর্শক, ঘূর্ণিঝড় রিমালের আরো তথ্য জানাবো। ঘূর্ণিঝড় রিমালের তথ্য জানাতে এবার পটুয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো পটুয়াখালীতে রয়েছেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কতটা শুরু হয়েছে পটুয়াখালীতে, সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমি কলাপাড়াতে রয়েছি, কুয়াকাটার। আপনি জানেন যে মূল পয়েন্ট রিমাল অতিক্রম করার যে মূল পয়েন্টটি মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, সেই কুয়াকাটা এলাকায়, এবং এদিক দিয়ে আসলে সেই রিমাল ঘূর্ণিঝড়টি অতি ঘর্ষণ এবং দমকা হাওয়া সহ এখনও কিন্তু বইছে। আপনি জানেন যে সেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক মধ্যরাত নাগাদ সেটি হয়তো অতিক্রম করতে পারে। ঠিক আজ সন্ধ্যার থেকেই আপনি সারাদিনই কিন্তু মুষলধারে বৃষ্টি বা থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এবং এখন পর্যন্ত আসলে বরিশাল থেকে শুরু করে একেবারে পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত প্রতিটি অঞ্চল প্রায় 4 থেকে 5 ফিট পানির উচ্চতা বেড়ে গেছে, এবং মুষলধারে কোথাও বৃষ্টি হচ্ছে, জড়ো হাওয়া দমকা হাওয়া বইছে, এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আসলে সবকিছু আপনি জানেন যে বন্ধ রয়েছে, এবং এখানকার যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, যেটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানকার যারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, সেখানে কিন্তু সাধারণ মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যেন ক্ষতির হাত থেকে বাঁচানো যায় সেই জন্য আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সেটি হয়তো সন্ধ্যা নাগাদ যদি এটি অতিক্রম করে তাহলে হয়তো জলোচ্ছ্বাসের পরিমাণ অনেকটাই বেশি হবে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে 8 থেকে 16 ফুট উচ্চতা পানির উচ্চতা, অর্থাৎ বায়ু তাড়িত হয়ে যে পানি, সেই জলোচ্ছ্বাস হতে পারে 8 থেকে 16 ফিট পর্যন্ত। এখন পর্যন্ত আসলে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে, এবং 9টি জেলাকে 10 নম্বর সতর্কতা বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে এখন পর্যন্ত। এবং ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আমরা আসলে একেবারে নদীর পাড়ে আপনি লক্ষ্য করছেন যত ধরনের লঞ্চ এবং যত ধরনের মাছ ধরার ট্রলার রয়েছে সাগরে, সবকিছু কিন্তু একেবারে ভিড়িয়ে রাখা হয়েছে এইসব এলাকাগুলোতে। এটি হচ্ছে খুবই জেলে অধ্যুষিত একটি এলাকা, এবং এখানে মাছ ধরার প্রচুর ট্রলার রয়েছে যেগুলো আসলে ইতিমধ্যে ভিড়িয়ে রাখা হয়েছে, এবং সবকিছু মিলিয়ে আসলে প্রচন্ড বাতাস এবং বাতাসের যে গতিবেগ সেটি অনেকটাই বেশি। এবং ঘূর্ণিঝড় রিমালের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র 64 কিলোমিটারের মধ্যে সেটি 90 কিলোমিটারের বেগে বাতাস এবং দমকা হাওয়া বইবে, এবং তার 120 কিলোমিটারের মধ্যে সেটি আরো বেশি পরিমাণে বাড়তে পারে, যেটি আসলে আজকে মধ্যরাত নাগাদ সেটি হয়তো অতিক্রম করবে, এবং তখন অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপনি জানেন যে এই ধরনের ঘূর্ণিঝড়ে এর আগে আমরা দেখেছি গত বছরের ঘূর্ণিঝড় মোখার আঘাতে আসলে কক্সবাজার বিভিন্ন উপকূল আসলে লন্ডভন্ড করে গেছে, যদিও তার ক্ষতিগ্রস্তের পরিমাণ কিছুটা কম ছিল। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আসলে জলোচ্ছ্বাসের কারণে এবং বৃষ্টিপাতের কারণে, মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে আসলে সারা দেশে বৃষ্টিপাতটি হতে পারে, এবং তার কারণে আসলে পাহাড় ধস সহ অনেক কিছু হতে পারে। তো এবং আমরা আসলে ক্যামেরার মাধ্যমে এখানে বিদঘুটা অন্ধকার, যার কারণে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমার পাশে অনেকগুলো মাছ ধরার ট্রলার রয়েছে, আমরা সেটি একটু দেখাতে চাই। ট্রলারগুলো কিন্তু ভিড়িয়ে রাখা হয়েছে, জেলেদের যে ট্রলার সাগরে তারা মাছ ধরতে যায়, এবং প্রচন্ড মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের মধ্যে আমরা একটি ঘাটে এসে আসলে দাঁড়িয়েছি, এবং প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বাতাসের যে গতিবেগ সেটি ধারণা করেও যদি বলতে হয় যে এই গতিবেগটি হয়তো 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ, এবং সেটি কিন্তু আবার থেমেও যাচ্ছে, থেমে থেমে বাতাস বইছে, দমকা হাওয়া বইছে, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কারণ সন্ধ্যা থেকে আসলে এই ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করার একটি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, এবং সেটি হয়তো আপনি জানেন যে এই সন্ধ্যার সময়টা আসলে জোয়ারের সময়। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার সময় যদি ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করে তাহলে হয়তো পানির উচ্চতা অনেক বেড়ে যাবে, জলোচ্ছ্বাস হবে, মানুষ লোকালয়গুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং
আমরা আরেকটু কাছে গিয়ে একটু দেখাতে চাই ঘূর্ণিঝড় রিমাল। আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের মধ্যে আসলে মানুষের যে প্রস্তুতি, সকলে আসলে একেবারে শুনশান নীরব লোকালয়গুলো এবং মানুষ তাদের যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেই আশ্রয়ণ প্রকল্পগুলো থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ঘরে প্রত্যেকে আসলে অবস্থান করছেন এবং সেই সতর্কতা কিন্তু আগে থেকেই জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষতি যে হার সেটি আসলে কতটা হবে সেটি আসলে যখন ঠিক আজ মধ্যরাত থেকে অর্থাৎ 12টার পর থেকে ঘূর্ণিঝড় রিমাল এই দক্ষিণ উপকূল হয়ে আসলে মোংলা, পায়রা হয়ে, কুয়াকাটা হয়ে সেটি আরো বেশ কয়েকটি জেলা অর্থাৎ প্রায় 16টি জেলার উপর দিয়ে অতিক্রম করে যেতে পারে এবং এসব সারা দেশেই মুষলধারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আজ মধ্যরাত থেকে সেটি আগামীকাল পর্যন্ত মানে আগামীকাল ভোর পর্যন্ত সেটি বয়ে যেতে পারে এমন একটি ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে আসলে কলাপাড়া এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনিও সাবধানে থাকবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। তিনি বলেন দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতাও উপস্থিত হয়েছিলেন গণভবনে। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন অন্যতম কাজ। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার কথাও জানান প্রধানমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদন করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাদের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা করে অবশ্যই ব্যবস্থা করে দেবো এবং ওটাকে নিয়ে এসে সেই সাজাপ্রাপ্ত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ শামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এ নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক আইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। ইফতেখার রেজার রিপোর্টে দেখুন বিস্তারিত। 34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টা বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রয় এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের
এফআইআর ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরো সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসব জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরো কোনো প্রপার্টি আসে বা আরো কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। এখনো পাওয়া যায়নি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত কোনো অংশ। জোর তদন্ত চালাচ্ছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্যের জট খুলতে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে কলকাতা গেছে 3 সদস্যের প্রতিনিধি দল। গ্রেফতার আসামিদের তথ্য ও তদন্ত করে দ্রুত আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়ে আশাবাদী ডিবি প্রধান। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে চলছে তোলপাড়। খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতায় অভিযান চালাচ্ছে পুলিশ। আনারের খুন হওয়া নিশ্চিত হলেও বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশের গোয়েন্দারা খুঁজে পাননি তার লাশের খণ্ডিত কোনো অংশ। এ নিয়ে তদন্ত চলছে দুদেশেই। ভারতীয় পুলিশ বাংলাদেশে তদন্ত করে গেলেও কোনো তথ্য এখনো জানানো হয়নি। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের তদন্তে রোববার কলকাতা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। নেতৃত্বে রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে ঢাকা থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়। দুপুর 12টার আগেই তারা দমদম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুনুর রশিদ। অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিডিও থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করি। আনারের মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডিবি প্রধান। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন, যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব। হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা পরে হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু। স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে, এরা বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায়,
এলাম একটু গেন্দা মন্দা হয়েছিল পরে হ্যাঁ পরে উঠালেছে হাতাতে বুঝছেন আগে ওই ছোট ব্রিজ ওখানে কারছিল জমিনালারা উঠাই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট হবে, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর প্রুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লয়ে যায়, তো লয়ে গেলে মনে করেন এ পর্যন্ত এরপরে টাকা হতে না দলিল করে না। আমি দোকানদার তো এনে চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এন ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার উপর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকার রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের। পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পেশাগত সংগঠনের সদস্যদের কোনো দল বা মতাদর্শের পক্ষপাত না করে নিজের পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন জিএম কাদের। যদি আপনার সাংবাদিক হিসাবে শক্তিশালী হতে চান, তাহলে এই ঐক্য ধরে রাখতে হলে আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার পেশা। আপনি যখন এখানে আসবেন, আপনি সাংবাদিক, এটাই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। আপনি হিন্দু কি মুসলমান, আপনি সাদা কি কালো, আপনি মহিলা কি পুরুষ, এটা থাকবে পরে। তাহলে ঐক্য বজায় থাকবে, তাহলে আপনারা শক্তিশালী হবেন, তাহলে এগিয়ে যাবেন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দলই সমালোচনার ঊর্ধ্বে নয়, তবে সমালোচনা করতে হবে গঠনমূলকভাবে। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক। ভুয়া সাংবাদিকরা যেন অপসাংবাদিকতার বিকাশ না ঘটাতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে অসম্মানিত করতে না পারে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।